Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, তোমাদের রেলওয়ে স্পেশাল সায়েন্সের আজকে 4 নম্বর ক্লাস। আশা করি তোমরা প্রত্যেকেই 1, 2, 3 তিনটে ভিডিওই দেখেছো এবং প্রত্যেকটা এমসিকিউর পিছনে যে এক্সপ্লানেশনগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নিয়েছো। আর প্রত্যেকটা ভিডিও দেখলেই কিন্তু তোমরা পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। যদি আগের কোনো ভিডিও কারোর বাদ থেকে থাকে তাহলে সে অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো সায়েন্সে যদি 100% স্কোর করতে হয় তাহলে তোমাকে কিন্তু কনসেপ্টের উপর বেশি জোর দিতে হবে। তো চলো দেখা যাক আজকের প্রশ্ন কি কি রয়েছে। দেখো এখানে মূলত প্রথম দিকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু সব আরআরবি টেকনিশিয়ানের প্রশ্নপত্র, ঠিক আছে, যেগুলো 2024-এ এই রিসেন্ট যে পরীক্ষাটা হয়ে গেল সেই পরীক্ষায় আসা কোশ্চেন। তো প্রথম কোশ্চেন বলছে কাঁচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সাদা আলোর 7টি রঙে বিভক্ত হওয়ার ঘটনার নাম কি? অপশান দিয়েছে বিবর্তন, প্রতিসরণ, বিক্ষেপণ না বিচ্ছুরণ। আচ্ছা, ইংলিশ টার্মটা অনেকে গুলিয়ে ফেলে, স্ক্যাটারিং। এই শব্দটার এই স্ক্যাটারিং মানে অনেকে ভাবে মনে হয় বিচ্ছুরণ, তা নয় কিন্তু। স্ক্যাটারিং শব্দের অর্থ হলো বিক্ষেপণ। তাহলে 7টি রঙে মানে বিভক্ত হওয়াকে বাংলায় তো বলে খুব সহজেই বলে দিতে পারবে বিচ্ছুরণ, কিন্তু ইংলিশে কি বলে? ইংলিশে বলে ডিসপারশন। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল রাখতে হবে তোমাকে, ইংলিশে কি বলে? ডিসপারশন মানে বিচ্ছুরণ। তো চলে আসি তার পরের প্রশ্ন। একটি গোলাকার দর্পণের উন্মেষ হলো। তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি যে গোলাকার দর্পণের উন্মেষের উপর কিন্তু প্রশ্ন আসছে খুব। আর টেকনিশিয়ানে কিন্তু অনেক কটা শিফটে এসেছে, সুতরাং তোমাদের রেলের গ্রুপ ডির পরীক্ষাতেও কিন্তু এটা আসতে পারে। ঠিক আছে, তাহলে গোলাকার দর্পণের উন্মেষ কোন কাকে বলে? তাহলে মনে করো একটা গোলাকার দর্পণ কিভাবে পাওয়া যায়? এরকম একটা গোলাকার কোনো একটা অংশ থেকে যদি এই দিকের এই পোর্শনটা কেটে নেওয়া হয়, দিয়ে যেটা কেটে নেওয়া হলো এইটাকে যদি আমি সাইড করি, মনে করো এই জায়গাটায় আমি যদি এটাকে আঁকি, তাহলে যেটা পাওয়া গেল এর এই পাশ ঘষে দিলে কি হয়ে যাবে বলেছিলাম? অবতল দর্পণ, তাই তো। আর এই পাশ ঘষে দিলে হয়ে যেত উত্তল দর্পণ। তাহলে এই ঘষার পরে এই যে যে ব্যাসটা আমি পেলাম, রিফ্লেক্টিং সারফেসের যে ব্যাসটা আমি পেলাম, এটাকেই উন্মেষ বলা হবে। যদি এ বি আমি নামকরণ করি, তাহলে এই রিফ্লেক্টিং সারফেসের ব্যাসকে কি বলা হয়? উন্মেষ বলে। তাহলে কি বলছে? ডায়ামিটার অফ দ্য রিফ্লেক্টিং সারফেস বা দর্পণের প্রতিফলন পৃষ্ঠের ব্যাসই হলো উন্মেষ বলা হয়। চলে আসি পরের প্রশ্ন। একটি কারেন্ট বহনকারী সলিনয়েড থেকে, তোমরা আগের ভিডিওতেও দেখেছো প্রচুর প্রশ্ন আসছে কিন্তু সলিনয়েড থেকে, সুতরাং সলিনয়েড কিন্তু খুব ভালোভাবে তোমাকে বুঝতে হবে। এবং তোমাদের এখানে এমসিকিউর যে সিরিজটা এখানে চলবে, মনে করো একটা বুক থেকে এখানে মেইনলি করানো হচ্ছে, জিএস একাডেমিরই পাবলিশড। তো সেই বুকে না হলেও তোমাদের প্রায় 1000খানা মতন একদম বাছাই করা এমসিকিউ আছে, যেগুলো করলে তোমাদের গ্রুপ ডির আগে খুব ভালো একটা বেস তৈরি হয়ে যাবে সায়েন্সের উপর। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো ফলো করো প্রতিদিন যারা দেখছো। আগামী দিনে আরও ভালো ভালো প্রশ্ন আসতে চলেছে, যেখানে এনসিআরটি পুরো খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ঠিক আছে, যেখানে আমি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি ম্যারাথন দেব। ঠিক আছে, তো চলো দেখে নিই এই কোশ্চেনটা কি বলছে। একটি কারেন্ট বহনকারী সলিনয়েডের ভিতরের চৌম্বক ক্ষেত্রের রেখাগুলি এই আকারে থাকে। কোন আকারে থাকে? দেখো সলিনয়েড আমি তোমাদের বলেছিলাম যে কেমন, এরকম একটা তার যদি এরকম কুণ্ডলীকৃত অবস্থায় রেখে, এরকম কুণ্ডলীকৃত অবস্থায় রেখে ব্যাটারির সাথে যোগ করে দেওয়া হয়, তাহলে ব্যাটারির সাথে যোগ করে দিলে প্রবাহ শুরু হয়ে যাবে এবং ফলে কি হবে? এটা একটা
এর চারপাশে কি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, এটাকেই সলিনয়েড বলা হচ্ছে। আর এই তারের ভিতরে কি মানে প্রবেশ করালে মানে চৌম্বক ক্ষেত্রের যে ক্ষমতাটা সেটা বাড়বে। তুমি বলবে যে নরম যদি কাঁচা লোহা যদি এর ভিতরে প্রবেশ করানো হয় তাহলে ওর ক্ষমতাটা কিন্তু বেড়ে যাবে সলিনয়েডের। হ্যাঁ, তো এখানে কি বলছি, সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো কেমন হয়, ভিতরে কিন্তু প্যারালাল হবে আর সমুদ্রবর্তী, মনে থাকে যেন ভিতরে প্যারালাল আর সমুদ্রবর্তী। কোন অপশন হবে তাহলে, লম্ব সরলরেখা না, বক্ররেখা না, সমান্তরাল রেখা, এই যে সমান্তরাল সরলরেখা, হ্যাঁ এইটা হবে। কনসেন্ট্রিক সার্কেল নয়, কনসেন্ট্রিক সার্কেল কোথায় হয় বলো তো, আমি আগেই পড়িয়েছি, যদি একটা দীর্ঘ দীর্ঘ এরকম সোজা, দীর্ঘ এবং সোজা তড়িৎবাহী তারে কারেন্ট যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার চৌম্বক ক্ষেত্ররেখাগুলো একটা সমকেন্দ্রিক বৃত্ত হবে। এবং এর যে ডিরেকশান, চৌম্বক প্রবাহের ডিরেকশানটা কি কোন সূত্র দিয়ে তৈরি করা হয় মানে নির্ণয় করা হয়, তুমি বলবে যে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। এগুলো কিন্তু আমরা গত ভিডিওতেই পড়েছি, তাই তো। তো চলে আসি আমরা তার পরের প্রশ্নে। বলছে 10 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত। তাহলে কোনো একটা বস্তুকে তুমি উপরের দিকে যখনই ছুঁড়ে মারবে তখন একদম সর্বোচ্চ বিন্দুতে গিয়ে ওর অন্তিম বেগ মানে ভি কিন্তু 0 হয়ে যাবে, তাই তো। আর ওকে একটা প্রাথমিক বেগ তুমি দিয়ে ছুঁড়েছো, কত প্রাথমিক বেগ দিয়ে ছুঁড়েছো 10, তাহলে ওর সর্বোচ্চ উচ্চতা কত হবে, কত উচ্চতা উঠবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে তুমি এখানে যে গতির যে 4টে সমীকরণ আমরা কিন্তু আগের ভিডিওতে করিয়েছি, 4টে সমীকরণই লিখিয়েছিলাম, সেই 4টে সমীকরণ থেকে যদি আমি 2 নাম্বার সমীকরণটা নিই, তাহলে তুমি 2 নাম্বার সমীকরণ কি বলতে পারো, ভি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ এ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে, 2as বা এবার দেখো কোনো একটা বস্তুকে যদি তুমি উপরের দিকে ছুঁড়ে মারো, তোমার অভিকর্ষ ত্বরণ যে জি, সেটা কিন্তু নিচের দিকে কাজ করবে, তাই না, জি কিন্তু নিচের দিকে কাজ করবে। তাহলে আমার এখানে অন্তিম বেগ তো 0 আমি মনে করো বসালাম, আর ইউ স্কোয়ার মানে প্রাথমিক বেগ 10-এর হোল স্কোয়ার করে দিলাম, 10-এর হোল স্কোয়ার, আর প্লাস 2 এ বলতে ত্বরণ বলতে এখানে কিন্তু জি, কিন্তু জি এর ডিরেকশানটা কি নিচের দিকে, তাহলে আমি মাইনাস জি দেবো, মাইনাস জি। আর এস বলতে কত উচ্চতায় উঠেছে, ধরে নিই আমি এইচ উচ্চতা পর্যন্ত উঠেছে, তাহলে এই টোটালটা এটা কি মাইনাস হয়ে যাবে, ও পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে 2GH, জি এর মান কত বলে দিয়েছে 10 ইন্টু এইচ ইজ ইকাল টু ওদিকে 10 10কে 100, তাহলে 0 0 কেটে গেল, এইচ ইজ ইকাল টু আমি কত বলবো 2 দিয়ে ভাগ করলে 5 মিটার, তাহলে 5 মিটার আমার অপশানে রয়েছে, অপশান এ হলো আমার সঠিক উত্তর। তাহলে কোন সূত্র, তুমি অনেক ছেলে মেয়ে আছে যে গতির কোন সূত্র এখানে ইউজ করবেও সে বুঝতে পারে না, তাহলে সেক্ষেত্রে অনেকে আবার কি আছে, উপরের দিকে কোনো বস্তুকে ছুঁড়লে যে কত উচ্চতায় উঠবে তার জন্য ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করে, এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, সরি এইচ ইজ ইকুয়াল টু, এটা না রুট ওভার অফ না, এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, এই ফর্মুলাটা অনেকে মুখস্থ করে। তো এইসব এত কিছু মুখস্থ করার দরকার নেই, সবই গতির সমীকরণ থেকে আসে, তুমি শুধু ইউজ করতে পারলেই হবে, ঠিক আছে। তো চলে আসি আমরা তার পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে সময়ের সাপেক্ষে একটি অবাধে পতনশীল বস্তুর চূড়ান্ত আর প্রাথমিক বেগের সাথে সম্পর্কযুক্ত সঠিক সমীকরণ নির্বাচন করুন। আচ্ছা, তাহলে আমার এই যে গতির সমীকরণগুলো দেখতে হবে, গতির যে সমীকরণগুলো আমি লিখিয়েছিলাম আরও একবার আজকে লিখে দিচ্ছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, 2 নম্বর সমীকরণ করেছিলাম ভি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, 3 নম্বর সমীকরণ করেছিলাম এস মানে দূরত্ব ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর 4 নম্বর সমীকরণ করেছিলাম টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব
ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t-1, 2t-1, ঠিক আছে? এই ফর্মুলাগুলো কিন্তু করিয়েছিলাম। তাহলে চলে আসি আমরা এখান থেকে প্রথম এইটা দেখে নিই, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। হ্যাঁ, এটা ইউ ওই পাশে নিয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে ভি ইজ ইকুয়াল টু ইউ, না এইটা কোনো সূত্র নেই, এটা কোনো সূত্র নেই। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, হাফ হবে, এখানে 2 দিয়ে দিয়েছে তাই না, এখানে হাফের জায়গায় 2 দিয়ে দিয়েছে, তাহলে এটাও ভুল। তাহলে আমার মানে সি যেহেতু ঠিক, তাহলে অপশান ডি হলো আমার এখানে সঠিক উত্তর। চলে আসি তার পরের প্রশ্ন, নিচের কোনটি 1 ভোল্টের মানের সমান? আচ্ছা, 1 ভোল্টের যদি তুমি সংজ্ঞা পড়ো না, তাহলেই তোমার সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। 1 ভোল্ট, 1 ভোল্টের সংজ্ঞা বলছে 1 কুলম্ব, 1 কুলম্ব তড়িতাধানকে যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করাতে যে পরিমাণ কৃতকার্য মানে করতে হয়, সেটাকে কিন্তু এক মানে ভোল্ট বলে, তাই তো? 1 কুলম্ব যদি তড়িতাধান নিয়ে আসতে চাও, তাহলে 1 ভোল্টের সংজ্ঞা 1 জুল বাই 1 কুলম্ব, এরকম হয়। হ্যাঁ, তাহলে জুল পার কুলম্ব, তাহলে কোনটা হবে? অপশান ভোল্টের সংজ্ঞা অপশান বি হবে এখানে সঠিক উত্তর। এটা তোমরা মুখস্থ করে নিও, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে যদি সূত্রটা আমি বলতে চাই, তাহলে ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট সূত্র, যেটা কিনা আমাদের তড়িৎ চ্যাপ্টারে লাগবেই এই সূত্রটা, ঠিক আছে? অঙ্ক করতে গেলে এবং বারবার এই সমস্ত কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় আসছে, এইগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তাছাড়া ভি ইজ ইকুয়াল টু আরও ফর্মুলা আছে, ভি ইজ ইকুয়াল টু আই আর একটা ফর্মুলা আছে, তারপরে ভি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার বাই আর একটা ফর্মুলা আছে, ঠিক আছে? এখানে এটা ভুল হয়ে গেল, অন্য একটা ফর্মুলা লিখতে হবে এখানে। ভি ইজ ইকুয়াল টু আই আর হলো আর একটা ফর্মুলা, মানে বিভব ইজ ইকুয়াল টু কী হবে? বিভব ইজ ইকুয়াল টু প্রবাহ মাত্রা ইন্টু রোধ, এই একটা ফর্মুলা আছে। এছাড়া আরও কি কি ফর্মুলা আছে এক জায়গায় একটু লিখে রাখি। পি মানে পাওয়ার, ক্ষমতা ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু ভি আই, এই একটা ফর্মুলা আছে। আর এই যে জিনিসটা যদি ভি এর মানটা এখানে যদি পুট করে দিই, ভালো করে বোঝো, আই আর যদি এখানে পুট করে দিই, তাহলে আর একটা ফর্মুলা কি আসছে? আই স্কোয়ার আর। আর এইখানে যদি আয়ের জায়গায় এখান থেকে আই আমি কি বলতে পারি? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর বলতে পারি। তাহলে এই আয়ের জায়গায় যদি এইটা ইউজ করে দিই, তাহলে এখানে একটা অলরেডি ভি ছিল, আর এই ভি গুণ হয়ে গেলে কি হবে? ভি স্কোয়ার বাই আর। তাহলে এই তিনটে ফর্মুলা কিন্তু পাওয়ারের থেকে তো তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু ভি আই, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এই তিনটে ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর এই দিকে এখন একটা শিখলাম, কি বলো? ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। এইগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে যদি আগামীতে তোমার অঙ্কগুলো করতে থাকো। তো কেউ যদি ভাবো যে এগুলো কি মুখস্থ থাকবে, তো আস্তে আস্তে এখন এই মানে ভিডিওতে আমি বলে রাখলাম, আগামী দিনে আমি ধীরে ধীরে এইগুলোর উপরে আরও কোশ্চেন রাখবো এবং তোমাদের আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে আশা রাখি। চলে আসি তার পরের প্রশ্ন, কি বলছে? এম ভরের একটি বস্তু এবং 4m ভরের একটি বস্তু একই উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। দুটি বস্তুর ভূমিতে পৌঁছাতে যে সময় লাগে তার অনুপাত। এখানে কি বলে দিয়েছে? বায়ুর প্রতিরোধকে অবহেলা করতে হবে। তাহলে দুখানা বস্তু, তোমরা তো পড়েইছিলে একটা এক্সপেরিমেন্টের কথা, ডিনিয়ার পালকের এক্সপেরিমেন্ট, ঠিক আছে? যখন বায়ুশূন্য অবস্থায় ফেলে দেওয়া হয় গিনিয়ার পালক, যখন ফেলা হয়, দুটোই দেখা যাবে যে সেম সময়ে কিন্তু মানে ভূমিতে এসে পড়বে, তাই না? বায়ুশূন্য অবস্থা, যেখানে কিনা অভিকর্ষজ ত্বরণ নেই কিন্তু। তাহলে
যদি আমি এম ভর আর 4m ভরের দুটো বস্তুকে ফেলি, তাহলে এদের যে ভূমিতে পৌঁছাতে যে সময় লাগবে তাদের অনুপাত এরও যা লাগবে এরও তো তাই লাগবে। তাহলে অনুপাত করলে কি হবে, দুপাশে কেটে গেলে 1:1 সময় লাগবে। ঠিক আছে, 1:1 সময় লাগবে। বা তুমি বলতে পারো যে S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই তো? তাহলে তুমি তো প্রাথমিক বেগ পুরো 0 দিয়ে পাঠিয়েছো। তাহলে এখান থেকে যদি আমি বলি কত সময় লাগবে, তাহলে এস যদি মনে করো এই উচ্চতা থেকে ফেলা হয়, এই উচ্চতা থেকে ফেলা হয়, তাহলে জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়, 2h। আর টি ইজ ইকুয়াল টু তাহলে কি বলবো, টি ইজ ইকুয়াল টু বলবো 2h/g, তার হলো রুট করলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো কত সময়ে কোনো একটা বস্তু মাটিতে পড়ছে, সেটা তার ফর্মুলা যদি আমি বের করি তাহলে পাবো হলো √2h/g সময় পড়ে। দেখো এখানে বস্তু দুটোর ভর হলো একটা স্মল এম, একটা হলো 4m, তাই তো? তাহলে এখানে কি এই সময়টা যেটা লাগছে ভূমিতে পড়তে, এখানে কি কোথাও ওজন সম্পর্কে বলা, ওদের ভর সম্পর্কে কিছু বলা আছে কি? নেই যেহেতু, তাহলে ভর ইন্ডিপেন্ডেন্ট কিন্তু এখানে, ঠিক আছে। আর বায়ু প্রতিরোধকে বলছে অবহেলা করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1:1ই হবে। চলে আসি তারপরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি একটি বিদ্যুৎ পরিবহন প্রবাহ বহনকারী সলিনয়েডের চারপাশের ক্ষেত্রের সাথে সত্য? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সলিনয়েড বারবার আসছে দেখছো। সলিনয়েডের ভিতরের ক্ষেত্রটি অভিন্ন, একদম ইউনিফর্ম, পুরো সমান্তরাল আর কি সমদূরবর্তী, একটু আগেই বলছিলাম, তাহলে ইউনিফর্ম হয়ে যাবে সেক্ষেত্রে। মানে এরকম নয় যে কোনো জায়গায় একটু বেশি কোনো জায়গায় কম, এরকম না, একদম ভিতরে সব সমদূরবর্তী হবে, তাই তো? আর সমান্তরাল হবে, ফলে ইউনিফর্ম জিনিসটা তৈরি করবে। সলিনয়েডের বাইরের ক্ষেত্রটি সলিনয়েডের ভিতরের ক্ষেত্রের সমান। আচ্ছা, না না না, এই যে সলিনয়েডটা তৈরি হয়েছিল তোমাদের, সলিনয়েড যেটা তৈরি হয়েছিল সেই সলিনয়েডের ভিতরে কিন্তু মানে প্রবাহ মাত্রা বেশি কিন্তু, আর বাইরে কিন্তু কম, বাইরে কম, ঠিক আছে, বাইরে কম এবং বেশি দূর হয়ে যায়। তাহলে ভিতরে কিন্তু এখানে কি বলেছিল কোশ্চেন, বিবৃতিটা, সলিনয়েডের বাইরের ক্ষেত্রটি সলিনয়েডের ভিতরের সমান, না না, বাইরেরটা কম হয়, তাহলে এটা ভুল হয়ে গেল। সলিনয়েডের চারপাশের ক্ষেত্রটি একটি দণ্ড চুম্বকের চারপাশের ক্ষেত্রের মতন, সলিনয়েডের চারপাশের ক্ষেত্রটি একটি দণ্ড চুম্বকের চারপাশের ক্ষেত্রের মতন, তাই তো? হ্যাঁ, এটা ঠিক বলেছে। এই যে সলিনয়েডের যে চারপাশে এটা কেমন হবে, এরকম একটা দণ্ড চুম্বক যদি নাও, তাহলে তারও উত্তর মেরু থেকে শুরু করে এরকমভাবে ভিতরে এরকমভাবে প্রবেশ করবে, তাই না? গত ভিডিওতে আমরা দেখেছিলাম এই জিনিসগুলো। তাহলে সলিনয়েডের বাইরের যে ক্ষেত্রটা সেটা পুরোপুরি সেম অ্যাজ কার মতন হবে, একটা দণ্ড চুম্বকের বাইরের ক্ষেত্রের মতনই হবে। তাহলে এটাও সঠিক, তাহলে অপশান 1 আর 3 হবে। তাহলে কোন অপশান নেবে? এ, এ আমার সঠিক। এর পরের প্রশ্নটা কি বলছে, নিচের কোনটি ভোল্টেজকে প্রতিনিধিত্ব করে? এই যে একটু আগে শিখে আসলাম ভোল্টেজ, ভি ইজ ইকুয়াল টু কি বললাম, ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কি, কিউ, ডাব্লু বাই কি, কিউ, মানে কার্য বাই কৃতকার্য বাই আধান। তাহলে আমি লিখি কৃত কার্য বাই আধান। তাহলে কোন অপশান আছে দেখে নি। আচ্ছা, এখানে তো অপশানে কৃতকার্য বাই আধান নেই। আচ্ছা, তোমাদের প্রথম ভিডিওতে দেখবে, হয়তো প্রথম বা সেকেন্ড ভিডিওতে আমি করিয়েছিলাম কিউ ইজ ইকুয়াল টু আইটি, কিউ ইজ ইকুয়াল টু আইটি, প্রবাহ মাত্রা ইন্টু সময়, কিউ ইজ ইকুয়াল টু আইটি, ঠিক আছে। তাহলে এই আধানটাকে আবার ট্রান্সফার করা যায় কি, প্রবাহ ইন্টু সময় দিয়ে। তাহলে কৃতকার্য বাই প্রবাহ মাত্রা ইন্টু সময়। দেখো এইগুলো কিন্তু তোমাকে এই এমসিকিউর উপরে বেস করে মুখস্থ করতে হবে, যারা মানে একটু কম
সায়েন্সটা পড়েছে তাদের জন্য বলছি, ঠিক আছে? তো যাদের মনে থাকে না তাদেরকে এই এমসিকিউর উপরে বেস করেই মুখস্থ করতে হবে, করতে করতেই দেখবে যে আমার সাথে যদি তুমি এই ডেইলি প্র্যাকটিসের মধ্যে ঢোকো তাহলে তোমার আশা করি পরীক্ষার আগে একটা ভালো বেস তৈরি হয়ে যাবে সায়েন্সের উপর, ঠিক আছে? আর তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করতে থাকবে ডেইলি, হ্যাঁ। পরের প্রশ্নটা কি বলছে, বিবর্ধনে একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে যে চিত্রগুলি হলো কি? আচ্ছা, বিবর্ধনে একটি ধনাত্মক আর একটা ঋণাত্মক চিহ্ন। আচ্ছা, আমি তোমাদের শিখিয়েছিলাম বিবর্ধন এম দ্বারা লেখা হয়, ম্যাগনিফিকেশন। এম এর মান যদি পজিটিভ হয় তাহলে আমি বলবো সোজা, সোজা প্রতিবিম্ব তৈরি হয়, তাই না? সোজা প্রতিবিম্ব তৈরি হয়। আর নেগেটিভ হলে উল্টো প্রতিবিম্ব তৈরি হয়, উল্টো। আচ্ছা, সোজা মানে আবার তোমাকে শিখিয়েছিলাম সোজা মানে অসৎ, সোজা মানে অসৎ। আর উল্টো মানে কি শিখিয়েছিলাম? সৎ বা বাস্তব। উল্টো মানে কি শিখিয়েছিলাম? সৎ বা বাস্তব। তাহলে তুমি বলো এখানে কি চেয়েছে? আগে ধনাত্মক চেয়েছে, তাহলে ধনাত্মক মানে সোজা, সোজার উপরে প্রশ্ন দিয়েছে নাকি? না, বাস্তব অবাস্তবের উপরে। তার মানে সোজা মানে অসৎ, অসৎ আগে দেখবো আর তারপরেরটা বাস্তব হবে। তাহলে অসৎ এই যে, তারপরে হয়েছে বাস্তব, তার মানে অপশান সি হলো আমার সঠিক উত্তর, ঠিক আছে? এইভাবে তোমরা মুখস্থ করবে, আশা করি হয়ে যাবে। 56 দাগের প্রশ্ন কি বলছে, 2 কেজি ভরের একটি বাক্সের উপর 4 নিউটনের একটা ধ্রুবক বল প্রয়োগ করা হচ্ছে 2 সেকেন্ড ধরে, ঠিক আছে? তাহলে যদি প্রাথমিক বেগ 2 মিটার পার সেকেন্ড হয় তাহলে বাক্সের চূড়ান্ত বেগ কত হবে? আচ্ছা, তাহলে তোমরা চূড়ান্ত বেগ ভি ইজ ইকুয়াল টু কি পড়েছো? ইউ প্লাস এটি পড়েছো, তাই না? ইউ প্লাস এটি পড়েছো। তাহলে এই যে গতির যে 2 নাম্বার এই প্রথম সমীকরণ, গতির প্রথম সমীকরণের উপরে কোশ্চেন চলে এসেছে, দেখেছো? আর তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করতে শিখেছিলে, নিউটনের দ্বিতীয় সূত্র যাদের মুখস্থ আছে তারা তো সবাই বলে দেবে এফ ইজ ইকুয়াল টু এটি। আর এটা সবাই জানে, যারা সায়েন্স মিনিমাম পড়েছে তারাও জানে বল ইজ ইকুয়াল টু ত্বরণ ইন্টু সময়, তাই তো? মানে এফ ইজ ইকুয়াল টু এটি। তাহলে এখান থেকে আমি এর মানটা বের করে নিই। দেখো এফ বলে দিয়েছে, এফ কত বলে দিয়েছে, কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে? এফ মানে তো ফোর্স, 4 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে 4 বসিয়ে দিলাম। এ বলতে ত্বরণ আমাকে বের করতে হবে, টি কত সময় ধরে প্রয়োগ করা হয়েছে, টি হলো সময় 2 সেকেন্ড ধরে, তাহলে গুণ 2 করে দিই। তাহলে এর মান আমি পেয়ে গেলাম, 2 দিয়ে ভাগ করলে 2 হয়ে গেল। তাহলে ভি অন্তিম বেগ আমাকে বের করতে হবে, প্রাথমিক বেগ বলে দিয়েছে 2 যোগ 2 ইন্টু কত সময় ধরে, 2 সময় ধরে, তাহলে 2 দুগুণে 4 আর 2 কত হয়? 6 যোগ করলে। তাহলে অপশান এ হলো আমার এখানে সঠিক উত্তর, ঠিক আছে? বলছে 1 ঘন্টা ধরে 1 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করলে কত শক্তি খরচ হয়? তাহলে 1 ঘন্টা ধরে 1 ওয়াট, তাহলে 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা, এটা আমি বলবো। একদম সহজ প্রশ্ন। কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু কত জুল। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে? 3.6 ইন্টু 10⁶ জুল, এটা বারবার আসে। না হলেও তুমি যদি প্রিভিয়াস ইয়ারের শিফট খুলে দেখো বা প্রিভিয়াস ইয়ার খুলে দেখো তাহলে অন্ততপক্ষে দেখবে 15 বার এই কোশ্চেন এসেছে। কোনো শিফটে এরকম অপশান দেয়, কোনো শিফটে এরকমও অপশান দেয় যে 36 ইন্টু 10⁵ এটাও অপশান দেয়। কোনো পরীক্ষায় আবার ডাইরেক্ট এরকম 36 লিখে তারপরে 5টা শূন্য বসিয়ে দেয়, ঠিক আছে? তো যে কোনো জিনিস কিন্তু থাকতে পারে। দেখো এখানে 3.6 মানে একটা পয়েন্ট ওঠানোর জন্য পয়েন্টটা উঠিয়ে দিয়েছে না এখানে, তাই একটা শূন্য কিন্তু কমে গেছে, এই হলো ব্যাপার। তাহলে যে কোনো একটা অপশান দিয়ে তোমাকে কিন্তু পরীক্ষা এসেছে। প্রিভিয়াস ইয়ার দেখবে যে সব কটা অপশানই এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশানই দেখবে যে এক একটা ধরনের শিফটে একটা এসেছে কিন্তু এগুলো, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রেখো। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে প্রতিটি ক্রিয়ার ক্ষেত্রে কি হয়? আমরা জানি নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে কি বলে, প্রত্যেক ক্রিয়ার
সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এই হলো বিবৃতি। তাহলে তুমি মনে করো একটা দেওয়ালে তুমি ঘুষি মারছো, পাঞ্চ করছো, ঠিক আছে, ঘুষি মারছো, তাহলে দেওয়ালেও যেমন একটা আঘাত লাগবে, তোমার হাতেও তো উল্টো আঘাত লাগবে, তাই না? তাহলে তুমি বলবে ক্রিয়ার প্রতিক্রিয়া তো আছে ঠিকই, যেমন আবার ক্রিয়া তুমি যে তলের উপর করেছো প্রতিক্রিয়া ঠিক তার উল্টো তলে হয়েছে, কিন্তু এটা কিন্তু একে অপরের বিপরীত তলে হয়েছে। হ্যাঁ, এই হলো কথা। চলে আসি, তাহলে প্রথম অপশান কি বলছে? বলছে একটি অসম আর বিপরীত, অসম তো হবেই না, সমান আর বিপরীতমুখী, ঠিক আছে। হ্যাঁ, এই যে সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে এবং তারা দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, একদম সেটাই আমি বলতে চাইছিলাম। হাতের উপরেও একটা বল লাগবে, আবার দেওয়ালের উপরেও একটা বল লাগবে। আর এখানে কি বলেছে? সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু তারা একই বস্তুর উপর ক্রিয়া হয় তা নয় কিন্তু। সমান ও লম্ব প্রতিক্রিয়া আছে এবং তারা দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, লম্ব প্রতিক্রিয়া না, বিপরীত প্রতিক্রিয়া, এটা এই জায়গাটাই ভুল। হ্যাঁ, তারপরের প্রশ্ন কি বলছে? দণ্ড চুম্বকের ভিতরে চৌম্বক ক্ষেত্ররেখার দিক হলো এর। আচ্ছা, এ তো আগেই আমরা পড়ে ফেলেছি। দণ্ড চুম্বক যদি এরকম হয়, কোনো একটা এরকম দণ্ড চুম্বক যদি তুমি রাখো, যার একদিক মনে করো নর্থ পোল আর একদিকে মনে করো সাউথ পোল, দণ্ড চুম্বকের বাইরে যদি বলরেখা দেখো, তাহলে এইখান থেকে শুরু হবে, নর্থ থেকে শুরু হবে, সাউথে গিয়ে শেষ হবে, আবার ভিতর দিয়ে গিয়ে এর সাথে মিশবে, মানে একটা বদ্ধ লুপ তৈরি করবে। এই নিয়মটা তোমরা জানো। তাহলে বাইরে বলবে নর্থ থেকে সাউথ, কিন্তু ভিতরে যখন ঢুকছে তখন তো কি সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে না ভিতরে। তাই এখানে কোনটা চেয়েছে? দেখো ভিতরে চেয়েছে, চুম্বকের ভিতরে। তাহলে উত্তর আমি কি বলবো? সাউথ থেকে নর্থ, মানে দক্ষিণ থেকে উত্তর মেরু, অপশান এ হলো কিন্তু এখানে সঠিক উত্তর। 60 দাগের প্রশ্ন কি বলছে? যখন একটি অভিসারী লেন্সের শক্তি, আচ্ছা লেন্স সম্পর্কে তোমাদের বলেছিলাম, লেন্স সম্পর্কে অতটা বেশি বলা হয়নি, জাস্ট ছবি এঁকে দিয়েছিলাম, শুধুমাত্র উত্তল উত্তল না অবতল, অবতল লেন্সের উপরে মনে হয় দু একটা ছবি এঁকেছিলাম আগের ভিডিওতে। তাহলে উত্তল আর অবতল দু প্রকার লেন্স রয়েছে, ঠিক আছে। তো অবতল লেন্সের এই জায়গাটা আমি একটু ডিটেলসেই বলে দিই। দর্পণের ক্ষেত্রেও কি আছে? অবতল দর্পণ, অবতল দর্পণ আর উত্তল দর্পণ, ঠিক আছে। উত্তল দর্পণ মানে এই দিকে ঘষা থাকবে, তাই তো। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা কি হয়েছিল? এফ, ফোকাসটা নেগেটিভ। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা কি? নেগেটিভ। কেন বলো ফোকাস নেগেটিভ? কেননা এটা যে বৃত্তের অংশ, আমরা জানি এই এই বরাবর যদি আমি ওয়াই অক্ষ টানি, তাহলে এই দিকটাকে আমরা পজিটিভ ধরি আর এই দিকটাকে কি ধরি? নেগেটিভ ধরি। তাহলে এইটা মানে এই যে যে দর্পণটা, সেটা যে গোলকের অংশ, তার কেন্দ্রটা কোন দিকে রয়েছে? এই দিকে রয়েছে না? তাহলে এই দিকে যদি কেন্দ্র থাকে, বস্তু তুমি এই দিকে রাখবে, তাহলে এই দিকে ফোকাসটা এই দিকেই হবে নিশ্চয়ই, মানে সি এর হাফ দূরত্বে। আর সেক্ষেত্রে কি হবে? এই দিকে আমি বললাম নেগেটিভ যেহেতু কনসিডার করা হয়, আর এই দিকে কী ধরা হয়? পজিটিভ ধরা হয়, ঠিক আছে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা আমার নেগেটিভ হয়। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে আমি একটু বলে দিই। উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি বলবে যে দাদা বস্তু যদি তুমি এই দিকে রাখো, এই দিকে রাখলে কি হবে? এই দিকে রাখলে হবে না, এখানে বস্তুকে রাখতে হবে, এই যে কাঁচের এই পাশ তো ঘষা রয়েছে, তাই তো, বস্তুকে এই পাশে রাখতে হবে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে তোমার এই দিকে যেহেতু বস্তু রাখছো, ইউ মনে করো বস্তু দূরত্ব, তাহলে ফোকাস কিন্তু এই দিকে নয়, এর ফোকাস কিন্তু এই দিকে হবে। হ্যাঁ, কেননা কোনো একটা প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যখন যাবে, তখন ও কি হবে? এরকম রিফ্লেক্ট হবে, ঠিক আছে, অপসারী, তাই তো, রিফ্লেক্ট হবে। এবং এই এখান থেকে এটাকে মেলালে যে বিন্দুতে মানে যে বিন্দু থেকে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হয়, মানে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়, সেটাকে তো ফোকাস বলে।
ঠিক সেম দূরত্বে এই পাশে তোমাকে ফোকাস ধরতে হবে কিন্তু। তাহলে এক্ষেত্রে কিন্তু ফোকাসটা কিন্তু পজিটিভ হয়ে যায়, এক্ষেত্রে ফোকাসটা কি হয়, পজিটিভ হয়। ঠিক একই কথা আমরা বলবো লেন্সের ক্ষেত্রে। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি ধরা হয়, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব উত্তল দর্পণের মতনই পজিটিভ ধরা হয়। আর অবতল লেন্সের ফোকাস দূরত্বটা কি ধরা হয়, বলবে নেগেটিভ ধরা হয়। এইবার আমরা জানি পাওয়ার বা ক্ষমতার দুটো সূত্র আছে, একটা হলো 1/f আর একটা হলো 100/f। কখন কোন সূত্র ইউজ হয়, যখন এফ হয় মিটারে তখন হলো 1/f, আর যখন এফ হয় সেন্টিমিটারে তখন সূত্র হলো 100/f। ঠিক আছে, তাহলে তুমি বলবে যে দাদা এখানে এফ হলো যেহেতু পজিটিভ, তাহলে এই সূত্র অনুসারে এর পাওয়ারও কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রে যেহেতু এফটা আমার নেগেটিভ, তাহলে এর পাওয়ারও কি হয়ে যাবে, নেগেটিভ পাওয়ার হয়ে যাবে, তাই তো। তাহলে এইবার আমরা অঙ্কে চলে আসি, এই কোশ্চেনে চলে আসি। অভিসারী লেন্স মানে হলো উত্তল লেন্স, মনে থাকবে কথাটা। অভিসারী কেন বলছে, সমান্তরাল আলোকরশ্মি যেই পড়বে এর উপরে এক জায়গায় কি করে দেবে, কনভার্জ করে দেবে, এই জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। ঠিক আছে, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। তাহলে উত্তল লেন্সকে যদি অভিসারী লেন্স বলা হয়, এর যে ক্ষমতা সেটা তো পজিটিভ, তাহলে আমি বলবো যে 4.5 যেটা, এটা হলো পজিটিভ হবে। আর অপসারী লেন্স বলতে কোনটাকে বোঝায়, অপসারী লেন্স বলতে বোঝায় অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। তাহলে এর ক্ষেত্রে যে শক্তিটা সেটা 3 ডায়োপ্টার যেটা, এটা হলো -3 হয়ে যাবে। তাহলে -3, তাহলে এইখানে যদি এই দুটোকে বিয়োগ করি তাহলে কত হচ্ছে, +1.5 ডায়োপ্টার। তাহলে এইটা হলো উত্তর। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই, আর একটা জিনিস, যে P1 আর P2 ক্ষমতাযুক্ত দুটো লেন্সকে যদি সংমিশ্রিত করা হয়, মানে পাশাপাশি রাখা হয়, তাহলে এদের মিলিত ক্ষমতা কত হয়, P=P1 যোগ P2 কিন্তু, হ্যাঁ, P1 যোগ P2, এটা একটু মনে রাখবে। আর একটা ফর্মুলা আছে, যদি দুটো লেন্সকে যদি ডি দূরত্বে রাখা হয়, মনে করো এই একটা লেন্স রেখেছি, এটা কেমন হয়ে গেল, এদিকে আমি করছি। মনে করো একটা লেন্স রেখেছি আর একটা লেন্স রেখেছি এত দূরে, ঠিক আছে, তাহলেও এটা একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। এর ক্ষমতা P1 আর এর ক্ষমতা মনে করো P2, আর এদেরকে মনে করো ডি দূরত্বে রাখা হয়েছে। এটা একটু শিখে রাখো, যদি আগামীতে চলে আসে তাহলে সেক্ষেত্রে পেরে যাবে তোমরা। তাহলে তুল্য ক্ষমতা আমি কি বলবো, P=P1 যোগ P2 মাইনাস ডি ইন্টু P1 P2। এই হলো আর একটা ফর্মুলা, তোমরা জেনে রেখো যে ওদের মধ্যে দূরত্ব ইন্টু দুজনের ক্ষমতার গুণফলটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে এই হলো আজকের কোশ্চেনগুলো করলাম আমরা। তো যারা আমাদের রেলওয়ে স্পেশাল সায়েন্সের ক্লাসে প্রতিদিন করছো, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বা তোমাদের যদি কোনো এক্সট্রা এক্সপেকটেশন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে কিন্তু। ঠিক আছে, আর তোমাদের কমেন্ট দেখলেই কিন্তু বুঝতে পারবো যে তোমাদের কোনটা কিন্তু চাহিদা রয়েছে। আর এছাড়াও আমরা লাস্টের দিকে কি করব, শুধু ফিজিক্স, শুধু কেমিস্ট্রি আর শুধু বায়োলজি এর কিন্তু ম্যারাথন আমরা করব, যেখানে শুধু এইগুলো থাকবে, হ্যাঁ। আর আগে আমরা মোটামুটি একটু মিক্সড টাইপের কোশ্চেন পরপর সাজানো আছে, হ্যাঁ। তো আমাদের বইটাতে এইভাবেই সাজানো আছে, আর সেই অনুযায়ী কিন্তু আমরা করিয়ে দিচ্ছি। এখানে
কনসেপ্ট যতটা পারা যায় আমি চেষ্টা করছি যে প্রতিটা প্রশ্নের পিছনে যতটা পারা যায় কনসেপ্ট আমি বলার চেষ্টা করছি। যদি তোমরা আরও কোনো ঘাটতি থেকে থাকে বা তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে। আর যাদের বইয়ের ব্যাপারে বলছো প্রায় দিন, তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমাদের ম্যাথের যে বুকটা, অ্যারিথমেটিকের যে বুকটা বেরিয়েছে ওটা অ্যাভেলেবেল হবে রবিবার থেকে, আগামী রবিবার থেকে। আর সায়েন্সেরটা আর 2-1 দিন সময় লাগতে পারে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।